জায়গায় আসতে হবে। কারণ আমরা তো রাস্তার রাজনীতি, দায়িত্বহীন পলিটিক্স করি না। আদর্শবাদী দল হিসেবে একটা দায়িত্বশীল রাজনীতি আমরা করছি। এজন্য আমাদের সঙ্গে সিদ্ধান্ত হচ্ছে আমরা দীর্ঘদিন মানুষের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে একটা নির্বাচন হলো গণ-অভ্যুত্থানের পর। 26-এ তো নির্বাচনের শিডিউল নাই, আছে? যারা বলে যে সংবিধানের নাই বলে শপথ নিলাম না, আপনি যে শপথটা নিয়েছেন একটি নির্বাচনের, সেটা কোন সংবিধানে আছে? আছে? নাই। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে? নাই। অর্থাৎ ওরা যদি মনে করে যে বিদ্যমান সংবিধান মেনে চলবো, ভালো। বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই। তো যেই সরকারের সাংবিধানিক বৈধতা সাংবিধানিকভাবে নাই, কথা কি বুঝতেছেন আপনারা? সেই সরকারের কার্যক্রম কি বৈধ? বলেন বৈধ কিনা? সরকার যদি সাংবিধানিকভাবে বৈধ না হয়, সংবিধান ভিত্তিক যদি আপনি চলেন, তাহলে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ ছিল নির্বাচন। তো কার্যক্রম যদি অবৈধ হয়, সরকার অবৈধ হওয়ার কারণে, অসাংবিধানিক হওয়ার কারণে, তাহলে নির্বাচনটা কি বৈধ হবে? প্রধানমন্ত্রী যে শপথ নিছেন, আপনি কি বৈধ? মন্ত্রিপরিষদ কি বৈধ? পার্লামেন্ট কি বৈধ? তো আপনি বৈধতা অসাংবিধানিক, সংবিধান নাই, এই প্রশ্ন তুললে তো কোনো কিছুই বৈধ হয় না। আপনিও তো অবৈধ যিনি কথা বলছেন। তাহলে আমরা বংশ পরিচয়, যা বাপদাদার পরিচয় আনি, বংশের একটা পরিচয় আছে না সবার? কেউ যদি বাপদাদার পরিচয় অস্বীকার করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়, পারবে? পারবে, অবৈধভাবে পারবে, বৈধ সন্তান হিসেবে পারবে না। পারবে নাকি? এই জন্য কথাবার্তা বলার সময় হিসাব করে বলা উচিত। তারা যদি মনে করে যে আমরা সব বুঝি আর জানি, জনগণ বোকা, আপনারাই বোকার স্বর্গে বসবাস করছেন। সুতরাং এই পথ সংক্ষিপ্ত হবে না, দীর্ঘ হবে, আর কিছুদিন গেলে বোঝা যাবে। আমি আপনাদেরকে সতর্ক করছি, পরিকল্পনা বাস্তবে ভূমিকা রাখার জন্য দেশের যে পরিস্থিতি, প্রেক্ষাপট সামনে রেখে আমাদের কোন কাজগুলো প্রাধান্য দেওয়া উচিত। নাম্বার 1, আমাদের প্রাধান্য দিতে হবে এই নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, সেগুলো কি আবার পুনরাবৃত্তি করতে আমরা দেব কি না? চুরি করেছে, আবারও চুরি করার আয়োজনটা রেখে দেব না বন্ধ করব? চুরির রাস্তা যদি বন্ধ করতে হয়, সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নাই। কথা কি বোঝা গেছে? আপনার সাংগঠনিক শক্তি হলো একটি আদর্শবাদী দলের জন্য, একটি বিপ্লবী সংগ্রামী দলের জন্য সবচেয়ে বড় শক্তি। এই সাংগঠনিক শক্তি বাড়াতে হলে আপনাদেরকে 3টি জায়গায় গুরুত্ব দিতে হবে। একটা হলো স্কিল, ম্যান পাওয়ার, কমিটেড, ডেডিকেটেড এবং আমাদের ক্যাপাবল, নৈতিক মানসম্পন্ন জনশক্তি এবং নেতৃত্ব তৈরি করতে হবে। নেতৃত্ব এবং জনশক্তির শুধু নৈতিক মান নয়, পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন। কারণ জামায়াত ইসলামী এখন বিরোধী দল নাকি না? প্রধান বিরোধী দল। ইতিহাসের এই প্রথম জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল। তবে এটা ধরে নেন, বাংলাদেশের ইতিহাস এটা বলে, ডেমোক্রেসি যেখানে আসে সেটা বলে, যারা বিরোধী দলে গঠনমূলক শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, তারাই পরবর্তী সরকার গঠন করে। আগামী দিনে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি নেওয়া উচিত না? নিতে হবে। তাহলে আপনাকে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে হবে, নেতৃত্বের মান বাড়াইতে হবে,
ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, কোয়ালিটি, স্কিল আমাদের হাই করতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আপনারা ফার্স্ট প্রায়োরিটি এটার উপর দিবেন। সংগঠন মজবুত করতে কি নেতৃত্বের মান, কর্মীর মানটা বাড়াবেন। সেকেন্ড থিং যেটা দরকার, জনমত গঠন। কি বললাম? জনমত গঠন। জনমত গঠন করতে হলে দাওয়াতি কাজ বাড়াতে হবে, সামাজিক কাজ বাড়াতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? যেখানে মানুষের কষ্ট সেখানে আপনাকে উপস্থিত হতে হবে। কথা বোঝা যায় কিনা? জনগণকে নিজের আপন আত্মীয় স্বজনকে যেভাবে আপনি সুখে দুঃখে পান অথবা আপনি যান, কথা কি বোঝা গেছে? আপনার মেয়ে বিয়ে দেন, তার ফ্যামিলিতে কোনো যদি অসুবিধা দেখা দেয় দৌড় মারেন কিনা? আমরা সবাই এটা করি কিনা? তাহলে আমার জনগণ আমার জন্য আপনজন হয়। যেখানেই মানুষের কষ্ট আমি দৌড়ে সেখানেই যাব। তাইলে এটা কিন্তু একটা ইবাদতের কাজ। এটা কি? এটাকে নিছক রাজনৈতিক কর্মসূচি হিসেবে নেবেন না। এটা কি হিসেবে নেবেন? ইবাদত। খায়রুন নাসে মান ইয়ানফাউন, উত্তম মানুষের বৈশিষ্ট্য হলো মানুষের উপকার। এটিকে আমরা প্রায়োরিটি দেবো। সময় থাকলে আরও বিস্তারিত বলতাম। এরপর দাওয়াতি কাজ, এটা তো ফরজিয়তের দায়িত্ব, আল্লাহর আমর, নির্দেশ। উদউ ইলা সাবিলি রাব্বিক। তাহলে আমরা এই দুটি কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব জনমত গঠনের ক্ষেত্রে। তাহলে আমরা জনমত শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হবে। আপনার যদি নেতৃত্ব কর্মীর মান বাড়ে, সংগঠন শক্তিশালী হবে। থার্ড হলো সাংগঠনিক নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে। কোনো বাড়িঘর থাকবে না জামায়াত ইসলামীর নেটওয়ার্কের বাইরে, কোনো অফিস থাকবে না জামায়াত ইসলামীর নেটওয়ার্কের বাইরে। সেই অফিসে কি হয় কেউ জানবে না, মন্ত্রী জানার আগে আপনি জানবেন। দিস ইজ দ্য সাংগঠনিক নেটওয়ার্ক। কথা কি ক্লিয়ার হয়েছে? অফিসে, আদালতে, পাড়া, মহল্লায়, সর্বত্রই আপনার নেটওয়ার্ক এমন জাল বিস্তার করতে হবে যাতে করে আপনি একটি মজবুত সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনে জাতির নেতৃত্ব নিতে পারেন। জাতিকে লিড করতে হলে ন্যাশনাল লেভেলে, পলিসি লেভেলে, আইন প্রণয়ন, সরকার পরিচালনায় যেমন কাজ করা উচিত, সেই কাজটাকে টেকসই করতে হলে আপনাকে অবশ্যই সোশ্যাল লিডারশিপ ব্যাপকভাবে প্রস্তুত করতে হবে। সমাজ যারা চালায়, আপনার কত পার্সেন্ট অংশগ্রহণ আছে বলেন? জামাতের অংশগ্রহণ বেশি না কম? নিজেদের সমালোচনা, নিজের কত কোনো অসুবিধা আছে? সমালোচনা, নিজের আত্মসমালোচনার মধ্যে দিয়ে তো আমাদের আগাতে হবে। এটা আত্মোন্নয়নের জন্য প্রয়োজন, সাংগঠনিক প্রগ্রেসের জন্য এটাও প্রয়োজন। তাহলে সোশ্যাল লিডারশিপের জায়গায় আমরা পিছনে আছি নাকি নয়? এটা মার্কেটের ব্যবস্থাপনার যারা দায়িত্বে আছে তারা কারা? এটা ওয়ার্ড কমিশনার কারা? কথা বলেন। মসজিদ কমিটি কারা? পঞ্চায়েত বা মহল্লা কমিটি কারা? এই জায়গাগুলো আমাদের হইতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচন হবে না সামনে, কি আশা করেন? মেয়র হইতে পারবেন না, কাউন্সিলর চলে গেছেন, তা আমরা টার্গেটই দিই ছোট, বড়টা নিবেন কেমনে? জামায়াত ইসলামীর মেয়র আমরা দেখতে চাই। করবে কে? এই রুকন ভাইরাই করবে, তারপরে কর্মীরা তো সহযোগী ইনশাআল্লাহ। কাউন্সিলর প্রতিটি ওয়ার্ডে জামাতের হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আচ্ছা, এই জন্য আসুন এই কয়েকটি কাজ নিয়ে
আপনারা এখন বেশি সিরিয়াস হবেন, গুরুত্বের সাথে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ এই পল্টন রাজধানীতে লিড করবে এবং রাজধানী বাংলাদেশকে লিড করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি তো বিদায়।